Okay, so thank you everyone. Welcome to my class on T.S. Eliot's The Love Song of J. Alfred Prufrock. In the previous class, we have actually talked about the background of the modernism. Talked about the difference between modern and modernism. The difference নিয়ে আমি আগের ক্লাসে আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি about what is actually the basic definition of modernism, what are actually the characteristic of modernism. আগের দিনের ক্লাসে আধুনিকতা এবং আধুনিকতাবাদ কাকে বলে সেই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। মডার্নিজমের মধ্যে এক ধরনের সেন্স অফ কালচারাল ক্রাইসিস, এক ধরনের সভ্যতার সংকট। আমি আগেই বলেছি একটা ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, the impending threat of the second world war, another world war which is coming, another world war which will actually destroy all forms of human emotions like human trust, like human honesty, like human integrity. এই বিষয়গুলোকে একটা বিশ্বযুদ্ধ অলরেডি টলিয়ে দিয়েছে, আর একটা বিশ্বযুদ্ধ সম্পূর্ণ ভেঙে দেবে। ফলে এই সেন্স অফ কালচারাল ক্রাইসিস ওয়াজ ভেরি মাচ ডিসকোয়াইটিং। এবং এই আধুনিকতার সময়েই এক ধরনের এক্সপেরিমেন্টেশন ইন ফর্ম, এক ধরনের পরীক্ষা নিরীক্ষা লিটারেচারের মধ্যে, ম্যানিপুলেশন অফ দ্য ফর্ম, একটা লেখার যে স্ট্রাকচারের সম্পূর্ণ বিবর্তন হতে পারে। আমরা আগের দিন আলোচনা করছিলাম কি করে এলিয়টের লেখা সম্পূর্ণভাবে ভিক্টোরিয়ান এজের বিভিন্ন রাইটারদের লেখার থেকে সম্পূর্ণ আলাদা। আজকে সেই বিষয়ে আমরা আরেকটু ভালো করে আলোচনা করার চেষ্টা করব। এই জিনিসগুলো মডার্নিজমকে খুব ভয়ঙ্কর ভাবে প্রভাবিত করে। এর ফলে মডার্নিজমের বেশ কয়েকটা ফিচার রয়েছে, তার মধ্যে যেরকম রয়েছে এক ধরনের রেভলিউশন, এক ধরনের বিপ্লব এগেনস্ট অল ফর্ম অফ কনজারভেটিভ প্র্যাকটিস, a loss of the sense of tradition, ঐতিহ্যকে সম্পূর্ণ ভুলে যাওয়ার প্রচেষ্টা, টেকনোলজি ডমিনেন্স এবং এর ফলে টেকনোলজির প্রতি একটা ভয়। আমি আগের দিনে চ্যাপলিনের সিনেমা দেখিয়ে বলি কেমন ভাবে সেই সময়ে এই মানুষ যে মেশিন হয়ে যাবে, মানুষ মেশিন হয়ে যাচ্ছে, তার প্রতি যে একটা অ্যাংজাইটি, নিহিলিজম মানে কোনো কিছুকে বিশ্বাস না করা, ফ্র্যাগমেন্টেশন, সবকিছু ভেঙে যাচ্ছে, এই ভেঙে যাওয়া যন্ত্র সভ্যতা ধ্বংস করে দেবে একটা সবকিছুকে। এই যে ভয়টা, এই ভয়টা 1910 থেকে 1950-এর মধ্যে যে আর্টিস্টিক রেভলিউশন তৈরি করেছিল তাকেই আমরা বলতে পারি মডার্নিজম। আমি তিনজন ভদ্রলোকের নাম বলেছিলাম, তার মধ্যে একজন ছিলেন অবশ্যই কার্ল মার্কস, একজন নিটশে এবং আরেকজন ফ্রয়েড, যারা এই মডার্নিজমকে একটা অন্য উচ্চতার জায়গায় নিয়ে যায়। তাদের কথা আমি আগের দিনের ক্লাসে বলেছিলাম। ফলে আজকের ক্লাসে আমরা যাকে দিয়ে শুরু করব, মানে আমরা আধুনিকতার যে বেসিক ফিচারগুলো আগের ক্লাসে আলোচনা করেছিলাম, আজকের ক্লাসে আমরা যে ভদ্রলোককে দিয়ে শুরু করব, যিনি এই মডার্নিস্ট কবিতার যে খোলনলচে সম্পূর্ণ বদলে দিয়েছিলেন, তিনি আর কেউ নন, তিনি স্বয়ং টমাস স্টার্নস এলিয়ট। যে কথাটা প্রথমে খুবই হ্যাঁ বলো স্যার, মডার্নিজম কি একবার স্যার সংক্ষেপে বলতেন? মডার্ন বলতে আমরা বুঝি দ্যাট হুইচ ইজ এসেনশিয়ালি নন ট্র্যাডিশনাল, দ্যাট হুইচ ইজ এসেনশিয়ালি নিউ, দ্যাট হুইচ ইজ এসেনশিয়ালি ইনোভেটিভ, যেটা নতুন কিছু, তাকে আমরা মডার্ন বলতে পারি। আমরা এক্সাম্পল দিয়ে অবশ্যই বলতে পারি, ধরা যাক শেক্সপিয়ার কে আমরা বলি একজন মডার্ন রাইটার, একজন আধুনিক রাইটার হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। কারণটা কি? কারণ তিনি এমন এক ধরনের লেখার চেষ্টা করেন যেটা সেই সময় অবশ্যই আধুনিক। তার কারণ আমাদেরকে মাথায় রাখতে হবে, শেক্সপিয়ার যখন লিখছেন তার আগে মার্লো লিখেছেন, তার আগে ছোটখাটো ইউনিভার্সিটি উইটরা লিখেছেন। এতটা পরিবর্তন লেখায় শেক্সপিয়ার ছাড়া কেউ করেনি, কারণ শেক্সপিয়ার একটা থিওসেন্ট্রিক সোসাইটি থেকে একটা অ্যানথ্রোপোসেন্ট্রিক সোসাইটি ক্রিয়েট করে। প্রথমবার ভাগ্যকে বা ডেস্টিনিকে বা ফেটকে ড্রামা থেকে সম্পূর্ণরূপে তিনি পৃথক করেন। একজন ম্যাকবেথ, সে যখন খুন করছে কিং ডানকানকে, সে এই বিষয়ে নিশ্চিত যে সে ভাগ্যের উপরে দোষ দেবে না, কিন্তু যিনি ইডিপাস, সফোক্লিসের ক্রিয়েট করা একটা ইমমর্টাল ক্যারেক্টার, সে কিন্তু বারবার ভাগ্যকে দোষ দেবে। কিন্তু ম্যাকবেথ, হ্যামলেট, কিং লিয়ার, এরা কেউ ভাগ্যকে দোষ দেবে না। ফলে এক ধরনের সেকিউলার ক্যারেক্টার, এক ধরনের ঈশ্বর থেকে পৃথক একটা পৃথিবী তৈরি করার চেষ্টা করেন শেক্সপিয়ার।
তাকে আমরা বলতে পারি মডার্ন রাইটার। ইনফ্যাক্ট দান্তে ওয়াজ আ মডার্ন রাইটার, কারণ দান্তে অ্যালিগিয়ারি অন্যান্য রাইটারদের থেকে অনেক পৃথক কিছু তৈরি করার চেষ্টা করেন। রাজা রামমোহন রায়কে আমরা মডার্ন বলতে পারি, আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মডার্ন বলতে পারি। সতীদাহ প্রথা বিলুপ্তিকরণ করতে চেয়েছিলেন, প্রথমবার বাংলা অ্যালফাবেটকে ক্রিয়েট করলেন বিদ্যাসাগর। অর্থাৎ মডার্ন শব্দটা কোনো পার্টিকুলার পিরিয়ডের উপরে ডিপেন্ডেন্ট নয়, দ্যাট উইচ ইজ নিউ, ইনোভেটিভ, নন ট্র্যাডিশনাল। কিন্তু the word modernism actually denotes a specific cultural, social and literary movement which begins at the very beginning of the 20th century, that is after the First World War from 1910 to 1950। এই সময় জুড়ে গোটা ইউরোপে এই আধুনিকতা রিলেটেড যে সমস্ত সোশ্যাল এবং কালচারাল মুভমেন্ট ছিল, আগের দিন কি তাদের বেশ কয়েকটা বিষয় নিয়ে, যেরকম কিউবিজম, ড্যাডাইজম, এই অনেকগুলো মুভমেন্ট ইমার্জ করে ইউরোপে। ইমপ্রেশনিজমের পরে এক্সপ্রেশনিজম, এই মুভমেন্টগুলোর বিভিন্ন হচ্ছে, এগুলোই প্রত্যেকটাই এই আধুনিকতার বিভিন্ন বিকাশ, বিভিন্ন প্রকাশ। সেটা পেন্টিং হতে পারে পিকাসো, সিনেমাতে হতে পারে চার্লি চ্যাপলিন, পোয়েট্রিতে হতে পারে ডব্লিউ বি ইয়েটস এবং টি.এস. এলিয়ট। ফলে মডার্নিজম একটা স্পেসিফিক কালচারাল মুভমেন্ট that begins after the First World War। প্রথম বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে যে সমস্ত রাইটাররা আসে তাদেরকে আমরা মডার্নিস্ট বলতে পারি। ফলে এরা হচ্ছে মডার্নিজমের ফসল, হচ্ছে মডার্নিস্ট। আর আমরা বলতে পারি এই মডার্ন এই শব্দের সঙ্গে একটা মডার্নিটির কানেকশন আছে। আমরা বলি না যে মডার্ন রিফ্লেকশন, ইনফ্লুয়েন্স অফ দ্য মডার্নিটি। মডার্নিটি কোনো পার্টিকুলার হিস্টোরিক্যাল এজকে সিগনিফাই করে না, কিন্তু মডার্নিজম করে। 1910 থেকে 1950, তারপরে পোস্ট মডার্নিজম আসছে, উত্তর আধুনিক একটা বিশ্ব। বলো তাপস, পরিষ্কার? হ্যাঁ স্যার। স্যার মডার্নিজম স্যার 19th সেঞ্চুরি স্যার শেষে, আর স্যার 20th একদম, সেঞ্চুরি absolutely at the end of the 19th century and at the beginning of the 20th 20th century। century. Right. জাংচার পয়েন্টে মডার্নিজমের জন্ম হচ্ছে, একদম ঠিক বলেছো। তো যাই হোক, তো এবার এই ভদ্রলোকের সম্পর্কে কয়েকটা তথ্য খুবই জানা দরকার। এই যে ভদ্রলোক টমাস স্টার্নস এলিয়ট, হি ওয়াজ আ পলিম্যাথ। পলিম্যাথ মিনস মাল্টি ট্যালেন্টেড ম্যান। আমার পড়া অন্যতম শ্রেষ্ঠ কবি, এরকম কবিতা এর আগে আমি কোনোদিনও পড়িনি। যদি তোমরা লাভ সং অফ জে আলফ্রেড প্রুফ্রক বলে তোমরা সার্চ করো, প্রথম কয়েকটা লাইন আমি দিয়ে তোমাদেরকে একটু বিষয়টাকে বোঝাবার চেষ্টা করছি, তারপরে আমি পরে তো কবিতাটা লাইনটা পড়বই। Let us go then, you and I, when the evening is spread out against the sky like a patient etherized upon a table. এটা মানে কি? Let us go then, you and I, when the evening is spread out against the sky like a patient etherized upon a table. কবি বলছেন let us go then, you and I, চলো আমি এবং তুমি একসঙ্গে যাই। কবিতার নাম কি? The Love Song of J. Alfred Prufrock। লোকে পড়ে বলে মনে হতেই পারে একটা রোমান্টিক লাভ পোয়েম। This is not a romantic love poem. This is actually a poem of crisis, a poem of pain, anxiety and uncertainty of the modern man. একটা আধুনিক মানুষের অনিশ্চিত জীবন, তার যে মনের মধ্যে ভয়ঙ্কর যন্ত্রণা, চারপাশের যন্ত্র সভ্যতা তাকে গিলতে আসছে, তার মাঝখানে অলরেডি a world war has already been taken place, একটা বিশ্বযুদ্ধ হয়ে গেছে, সেখানকার কবিতা। ফলে এটা কিন্তু ভালোবাসার কবিতা নয়, এটা কিটস, শেলি, বায়রনের কবিতা নয়। Let us go then, you and I, when the evening is spread out against the sky। এই দুটো লাইন পড়ে লোকের মনে হতে পারে একটা রোমান্টিক কবিতা। চলো আমরা যাই, আমি আর তুমি, যেমন কবি তার নিজের প্রেমিকাকে বলছেন চলো আমরা যাই, একটু বেরিয়ে আসি, একটু প্রেম করে আসি, একটু শহরের আনাচে কানাচে ঘুরে বেড়াই। When the evening is spread out against the sky, the word evening is actually a canonical imagery of the romantic poets. Evening has always been romanticized। তোমরা ode to evening পড়েছো। ইভিনিং এর সঙ্গে প্রেমের একটা অদ্ভুত সম্পর্কের কথা সব সময় বিভিন্ন কবিরা বিভিন্ন সময় বলে আসছে। যখন ইভিনিং স্কাই এর মধ্যে, আকাশের মধ্যে ছড়িয়ে পড়বে, চলো আমরা ঘুরতে বেড়াই, তার পরের লাইনটা একটা শক, একটা ধাক্কা। কেউ ভাবেনি এরকম একজন কবি প্রেমের কথা বলে প্রেমের কবিতা লিখবে না। পরের লাইন, লাইক এ পেশেন্ট
etherized upon a table. ইভিনিং এর সঙ্গে কার তুলনা করলো? কবি তুলনা করলো একটা পেশেন্টের, একজন রোগীর, যে পড়ে রয়েছে কোথায়? ইথারাইজড আপন আ টেবল। ইথার, ইথার কি? ইথার কিভাবে ব্যবহার করা? ইথার একটা অ্যানাস্থেটিক এলিমেন্ট, অ্যানাস্থেশিয়ার একটা মেডিকেল রূপ হিসেবে ইথারকে ব্যবহার করা হয় লোকজনকে অজ্ঞান করে দিতে অপারেশন টেবিলে। ইভিনিং এর সঙ্গে কার তুলনা করছেন? একটা ইভিনিং এর সঙ্গে তুলনা করছে একটা পেশেন্টের, যে অজ্ঞান হয়ে পড়ে আছে, যার কোনো কনসিয়াসনেস নেই, যার কোনো কগনিশন নেই, যার কোনো এবিলিটি নেই, টেবিলের মধ্যে অসাড় হয়ে। ইভিনিং এর সঙ্গে এই এই সন্ধ্যার সঙ্গে একটা পেশেন্টের তুলনা অপারেশন থিয়েটার টেবিলে এর আগে কেউ করেনি। এলিয়ট প্রথমবার একটা পেশেন্টের সঙ্গে তুলনা করলো একটা ইভিনিং এর। ভালোবাসার কবিতা, আসলে এটা ভালোবাসার কবিতা নয়। এখানে যে মেইন ক্যারেক্টার জে আলফ্রেড প্রুফক, সে কোনোদিন তার ভালোবাসার কথা বলতেই পারবে না কোনো লোককে। এই ভদ্র মহিলা যাকে সে ভালোবাসার কথা বলবে, সেটা সে বলতে পারবে না। বলবো বলবো করছি কিন্তু বলতে পারছি না। এই হ্যামলেটের যে প্রোক্রাস্টিনেশন সিমটম, প্রোক্রাস্টিনেশন সিনড্রোম, প্রোক্রাস্টিনেশন মানে কি করব, হ্যামলেট প্রথম থেকে ভাবছে আমরা হ্যামলেট সম্পর্কে জানবো, প্রথম থেকে ভাবছে তার বাবার খুনিকে সে খুন করবে, তার আঙ্কেল ক্লডিয়াস তার নিজের কাকাকে সে খুন করবে, যে তার নিজের মাকে বিয়ে করেছে। কিন্তু হ্যামলেটের সবচেয়ে বড় হ্যামার্শিয়া, হ্যামার্শিয়া মিন্স ট্র্যাজিক ফ্ল, হচ্ছে সে কখনো কোনো ডিসিশন আসতে পারে না। Between decision and indecision, this is the crisis of the modern man. হ্যামলেটও একটা অত্যন্ত আধুনিক মানুষ, আধুনিক পুরুষ, যে জানে না সে কি করবে। আমরাও জানি না, আমরা প্রত্যেকে এই পৃথিবীতে, আমরা প্রত্যেক দিন একটা অনিশ্চিত পৃথিবী। আজকে আছি, কালকে যে কোনো সময় একটা আমেরিকান নিউক্লিয়ার বোম আমার এই বাড়ির উপরে পড়তে পারে, আমি শেষ। এই অনিশ্চিত পৃথিবীর মধ্যে আমি রয়েছি। Let us go through certain half-deserted streets, the muttering retreats of restless nights in one-night cheap hotels. কবি কি বলছেন? Let us go through certain half-deserted streets, এমন কিছু রাস্তা যার মধ্যে কোনো লোক নেই, হাফ ডেজার্টেড মানে ছেড়ে চলে গেছে, এরকম শহরের রাস্তা। অফ মাটারিং রিট্রিটস, রিট্রিট মানে কি? পিছু হটা। কবি প্রেম নিবেদন করতে গাইছেন, যাচ্ছেন, আর চারদিকে ফিস ফিস করে কেন বিভিন্ন লোক তাকে বলছে এই পালিয়ে যাও, পালিয়ে যাও, রিট্রিট করো, যেও না, ব্যর্থ হবে, না বলবে। অফ রেস্টলেস নাইটস ইন ওয়ান নাইট চিপ হোটেলস। কবি তারপরে মনে করছেন রেস্টলেস নাইট, যেখানে কোনো মানে অ্যাবসলিউটলি রেস্টলেস, যার কোনো রেস্ট হয় না, কিসের কি কি সেরকম পেরিয়ে যাওয়া রাত্রি কোথায়? ওয়ান নাইট চিপ হোটেল। ন্যাচারালি এই ওয়ান নাইট চিপ হোটেল বলতে কবি প্রস্টিটিউশনের কথা বলছেন, দেহ ব্যবসার কথা বলছেন। আজ পর্যন্ত কোনোদিন 1910 সালের আগে কোনো কবি ভালোবাসার কোনো কবিতায় দেহ ব্যবসার কথা বলেননি, প্রস্টিটিউশনের কথা বলছেন। আরবানাইজেশন, একটা শহরের ঘিঞ্জি বস্তির মধ্যে তিনি যাচ্ছেন, আর উপরে আকাশ, আকাশ শুয়ে আছে পেশেন্টের মতো, শুয়ে আছে একটা মেডিকেল পেশেন্ট যে অজ্ঞান হয়ে পড়ে আছে তার মতো। সেখানে গিয়ে তিনি প্রেম নিবেদনের কথা বলছেন। ফলে এরকম হরিবল অদ্ভুত কবিতা যিনি লিখতে পারেন তিনি টি.এস. এলিয়ট, টমাস টার্নস এলিয়ট, আমার দেখা, আমার পড়া অন্যতম পৃথিবীর শ্রেষ্ঠ কবি। 1888 থেকে 1965, পলিম্যাথ, মাল্টি ট্যালেন্টেড জিনিয়াস, পোয়েট, এসেইস্ট। পরবর্তীকালে ফেভার অ্যান্ড ফেভার পাবলিশ, মানে ফেভার অ্যান্ড ফেভার একটা বিরাট বড় সংস্থা তৈরি করেন, পাবলিশার, নাট্যকার, প্লেরাইট, অবশ্যই লিটারারি ক্রিটিক। সারা জীবনে 200-র বেশি এসে লিখেছেন, প্রায় 6 ভলিউমে পাবলিশ হয়েছে তার এসে, এবং অবশ্যই এডিটর। He is considered as one of the 20th century's poster boy, the superstar of the modernist poetry, one of the major poets and a central figure in the English language modernist poetry. English language modernist poetry একজন সেন্ট্রাল ফিগার হচ্ছে টমাস টার্নস এলিয়ট। স্যার নামের পাশে ওএম লেখা আছে কেন? কি বলছো? স্যার নামের পাশে ওএম, হ্যাঁ স্যার, ওএম অর্ডার অফ মেরিট, একটা কমনওয়েলথের অ্যাওয়ার্ড যেটা তিনি পান। নামের পাশে টমাস টার্নস এলিয়ট ওএম লেখা হয়, যেরকম স্যার টমাস টার্নস এলিয়ট অনেকে বলে। ওএম একটা ব্রিটিশ কমনওয়েলথের ওয়ান অফ দ্য হাইয়েস্ট অ্যাওয়ার্ড হচ্ছে ওএম, অর্ডার অফ মেরিট। জন্মেছিলেন কিন্তু আমেরিকাতে, সেন্ট লুই মিসৌরিতে, একটা প্রমিনেন্ট বোস্টন ব্রাহ্মীণ ফ্যামিলিতে জন্মেছিলেন। চলে আসেন 1914 সালে, মাত্র 25 বছর বয়সে আমেরিকা ছেড়ে। অনেকে বলেন ওই যে আমেরিকা ছেড়ে একবার চলে এলেন, ওই যে একটা ভয়ঙ্কর ডিসকানেকশন,
ডিসরাপশন, একটা মানুষের মনের মধ্যে কোন একটা জায়গা ছেড়ে চলে এলে একটা অদ্ভুত প্রভাব পড়ে। এলিয়টের হয়তো মনের মধ্যে একটা অদ্ভুত প্রভাব পড়েছিল, একটা আগুন খেকো ইউথে তিনি পরিণত হয়েছিলেন। পরবর্তীকালে আবার আমেরিকা ফিরে যান, সেখানে গিয়ে আবার দ্বিতীয়বার বিয়ে করেন, কিন্তু তিনি ব্রিটিশ সিটিজেন অলরেডি হয়ে যান 1927-এ তার আমেরিকান সিটিজেনশিপ ছেড়ে দিয়ে। সারা জীবনে প্রচুর কবিতা লিখেছেন। এলিয়টের লেখা সব থেকে বিখ্যাত কবিতার মধ্যে এলিয়টের একদম প্রথম দিককার কবিতার বই হচ্ছে দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক অ্যান্ড আদার অবজারভেশনস বলে এই কবিতার বইটা বেরিয়েছিল 1915 সালে। এবং তারপরে ওয়েস্টল্যান্ড লেখেন 1922 সালে, আমাদের এমএতে রেকমেন্ডেড এই বিখ্যাত টেক্সট দ্য ওয়েস্টল্যান্ড, ভেঙে যাওয়া পৃথিবী, WEST, ওয়েস্ট, ওয়েস্ট মানে পশ্চিম, এই পশ্চিমের সঙ্গে পান বা প্যারাডক্স ক্রিয়েট করে WAST, ওয়েস্টল্যান্ড শব্দটা ক্রিয়েট, এই শব্দটার তিনি লেখেন। প্রথম কয়েকটা লাইন আমার এখনো মুখস্থ। April is the cruelest month, breeding lilacs out of the dead land, mixing memory and desire, starting dull roots with spring rain. এপ্রিলকে জেনারেলি বলা হয় অ্যাবাউট দ্য মান্থ অফ রিভাইটালাইজেশন, নতুন করে ফুল হয়, নতুন করে পাতা গজায়, বসন্ত হচ্ছে এপ্রিল বেসিক্যালি। কিন্তু এপ্রিলকে ক্রুয়েলেস্ট মান্থ বলছেন কারণ এই সময় পাতা ঝরেও যায়। সেই ঝরে যাওয়া পাতার প্রতি যে দুঃখ, আগের যে ঝরে যাওয়া পাতা যেটা হেমন্ত এবং শরতে ঝরে গেছে তার জন্য যে দুঃখ, এই সংকটময় পৃথিবী, সেই দুঃখ দিয়ে, সেই যন্ত্রণা দিয়ে শুরু করেছেন কবি। এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ, ব্রিডিং লাইল্যাক্স আউট অফ দ্য ডেড ল্যান্ড, মিক্সিং মেমোরি অ্যান্ড ডিজায়ার, স্টারিং ডাল রুটস উইথ স্প্রিং রেন। অদ্ভুত অদ্ভুত কবিতা লেখেন। আমরা এই কবিতাটা পড়ার সঙ্গে সঙ্গে আমি তোমাদের এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, খুব ইন্টারেস্টিং একটা লিঙ্ক। লাভ সং অফ জে আলফ্রেড প্রুফকের একটা কমিক্স ভার্সন বা একটা গ্রাফিক নভেলের ভার্সন রয়েছে, এটা আমি তোমাদের গ্রুপেও দিয়ে দেবো, যদি এখন কেউ পারো পরমানন্দ বা কেউ একটু দিয়ে দিও গ্রুপের মধ্যে। এটা খুব ইন্টারেস্টিং। এখানে পুরো আমি এলিয়টের কবিতাটা পড়বো এবং পড়তে পড়তে এখানে পুরো আঁকাটা, মানে পুরো এই কবিতাটাকে পেন্টিং ফর্মে এঁকে কবি দেখিয়েছেন। ইনি কবি নন, যিনি এঁকেছেন তিনি হচ্ছেন জুলিয়ান পিটার্স, জুলিয়ান পিটার্স, তিনি এঁকেছেন এবং সেটাই এই পুরো কবিতাটাকে এঁকেছেন। এবং এটা আমি দেখাবো এই কারণেই, কারণ এলিয়টের কবিতা কিন্তু মাথায় রাখতে হবে, এলিয়ট যেই সময় কবিতা লিখছেন তখন কিন্তু সিনেমা ফর্ম আস্তে আস্তে সামনে আসছে। মেট্রোপলিস আমি আগের দিন দেখালাম যে সিনেমাটা, সেই সিনেমা দ্বারা এলিয়ট খুব ভয়ঙ্কর ভাবে প্রভাবিত হয়েছিলেন। ফলে এলিয়টের কবিতা কিন্তু খুব ভীষণভাবে সিনেম্যাটিক। এলিয়টের পোয়েট্রি ইজ ভেরি মাচ সিনেম্যাটিক, ভেরি মাচ ভিজুয়াল, উইথ গ্রেট ভিজুয়াল ইমেজারি। ফলে আমাদের কিন্তু এই ভিজুয়ালসটাকে একটু ভালো করে বুঝলে তবেই আমরা লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক একটু ভালো করে সুন্দর করে দেখতে পারবো বা বুঝতে পারবো আমার মনে হয়। ফলে এই ভদ্রলোক হচ্ছেন টি.এস. এলিয়ট। অদ্ভুত 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 জীবন এলিয়টের, কয়েকটা জীবনের ঘটনা বললেই বুঝতে পারবেন। এলিয়ট আসেন এবং এলিয়ট যাকে বিয়ে করেন তার নাম হচ্ছে ভিভিয়েন এলিয়ট। আমরা তাকে একবার দেখে দেবো। আমার স্যারের অভিজ্ঞতা হয়েছে এলিয়টের জীবন নিয়ে কাজ করার, প্রফেসর চিন্ময় গুহ, VIVENE, ভিভিয়েন এলিয়ট, ভিভিয়েন হাইউড আমরা বলতে পারি, যে হাইউড এলিয়ট তখনকার দিনে অন্যতম ব্রিটেনের শ্রেষ্ঠ সুন্দরী মহিলা। তার প্রেমে পড়েন, এলিয়টের সঙ্গে তার বিয়ে হয়, ভিভিয়েন হাইউড এলিয়ট, এবং তারপরে বিচ্ছেদ হয়। এই ভয়ঙ্কর বিচ্ছেদের সময়, শি ওয়াজ অ্যাকচুয়ালি এ নিউরোটিক পেশেন্ট। এই ভয়ঙ্কর বিচ্ছেদের সময়ে লুজেন স্যানাটোরিয়ামে এলিয়ট ভর্তি হন, মানে তার তিনি মেন্টাল পেশেন্ট হয়ে গিয়েছিলেন। রাত্রিবেলা ওয়েট করতেন পেন্সিল ছুলতে ছুলতে যে ইন অর্ডার টু পোয়েট্রি টু কাম, কখন কবিতা আসবে, এবং তিনি সেই ভয়ঙ্কর আগুন খেকো কবিতা লিখবেন তার পাতায়। সো এলিয়টের কিন্তু পোয়েট্রি, এলিয়টের কাছে অদ্ভুত প্যাশন, একটা অদ্ভুত দুর্নির্বার আকর্ষণ, তার মধ্যে লাভার মতো আসবে এবং তাকে পুড়িয়ে দিয়ে চলে যাবে। এবং এলিয়টের প্রথম দিককার কবিতা, এলিয়টের লাইফে দুটো ফেজ রয়েছে, একটা ফার্স্ট ফেজ, একটা সেকেন্ড ফেজ। এই ফার্স্ট ফেজ এই ভয়ঙ্কর কবিতাগুলো, লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক, হলো মেন, ওয়েস্টল্যান্ড, কোনো কিছুকে বিশ্বাস করছেন না, সবকিছুকে ধ্বংস করে দিচ্ছেন, অ্যাশ ওয়েডনেসডে খানিকটা। কিন্তু তারপরে এলিয়ট, যে এলিয়ট জীবনে কোনোদিন ঈশ্বরে বিশ্বাস করতেন না, সেই এলিয়টের জীবনে একটা অদ্ভুত ঘটনা ঘটে যায়, এবং সেটা হচ্ছে এলিয়টের লাইফের কনভার্সন টু দ্য অ্যাংলিকানিজমে হয়। এলিয়ট সেই প্রথম ধর্মকে গ্রহণ করেন,
এবং তিনি তখন ব্রিটিশ সিটিজেন ছিলেন 1927 সালে, এবং তখন তিনি ইউনিটেরিয়ানিজম হচ্ছে এক ধরনের খ্রিস্টান থিওলজিক্যাল মুভমেন্ট, আমরা বলতে পারি একটা প্রোটেস্ট্যান্ট, এক ধরনের প্রোটেস্ট্যান্ট একটা রিলিজিয়নের একটা পার্ট। তিনি গ্রহণ করেন সেই ধর্মকে এবং চার্চে তিনি কনভার্টেড হন, একজন অ্যাংলো ক্যাথলিক হিসেবে তিনি পরিচিত হন, অ্যাংলো ক্যাথলিক। এবং তারপরে এলিয়টের যে বিবাহ বিচ্ছেদ হয়, এলিয়ট ফিরে যায় আবার আমেরিকাতে। এই সেকেন্ড ফেজটা এলিয়টের লাইফটা অনেকটা বিজনেসম্যানে পরিণত হন। ওই সময় উনি চার্লস এলিয়ট নটন প্রফেসরশিপ পান। ওই সময় বিরাট বড় তিনি একটা সংস্থা তৈরি করেন যার নাম ফেভার অ্যান্ড ফেভার, এখনো পৃথিবীতে বিখ্যাত। এলিয়টের সেকেন্ড ম্যারেজ হয়, তার থেকে অনেক ছোট একজন তার সেক্রেটারিকে এলিয়ট বিয়ে করেন, তার থেকে প্রায় 20 বছরের হয়তো ছোট ছিল তিনি। এবং এই সময় এলিয়টের লেখার মধ্যে অনেকটা পরিবর্তন আসে, সেই ভয়ঙ্কর আগুন খেকো যে লেখক সেটা অনেকটাই হারিয়ে যায় আমরা বলতে পারি। ফলে এলিয়ট গট নোবেল প্রাইজ ইন 1948। এলিয়ট 1948 নোবেল প্রাইজ পান। এলিয়টের মৃত্যু ঘটে 1965। সো 1888 টু 1965 এই আগুন খেকো জেনারেশনের প্রতিনিধি টি.এস. এলিয়ট। এলিয়টকে দেখে অনেকে কবিতা লিখতে শিখেছেন। W.H. অডেন, স্টিফেন স্পেন্ডার, এই যে নেক্সট জেনারেশন 1930s এর যারা পোয়েট, তারা এলিয়টকে দেখে কবিতা লিখতে শিখেছেন। স্পেন্ডার, তারপরে অডেন, W.H. অডেন, এরা অনেকে রেভলিউশনেও অংশগ্রহণ করেছে, মানে একদম সরাসরি বিপ্লব। তোমরা যদি না জেনে থাকো তাহলে আমি তোমাদের বলতে চাই যে স্প্যানিশ সিভিল ওয়ার বলে একটা বিরাট ঘটনা ঘটে যায় স্পেনে সেই সময়। স্প্যানিশ সিভিল ওয়ার 1936 থেকে 1939, এবং সেখানে এলিয়টের যারা অনেক শিষ্য, অডেন, তারপরে স্পেন্ডার, এরা কিন্তু ডাইরেক্টলি গিয়ে পার্টিসিপেট করে জেনারেল ফ্র্যাঙ্কোকে উৎখাত করার জন্য। একটা ভয়ঙ্কর যুদ্ধ ছিল। সাধারণ কবিরা পাবলো নেরুদা, একজন কবি, প্রথমবার কলম ছেড়ে বন্দুক তুলে নিচ্ছেন স্প্যানিশ সিভিল ওয়ারে। কিন্তু যেটা ঘটে, এরা অনেকেই খুবই আহত হয়, অনেকেই খুবই মর্মাহত হয় যখন এলিয়ট এই ধর্মকে গ্রহণ করেন। কারণ এলিয়ট তো ঈশ্বরে বিশ্বাস না করা একজন অনেকটাই লেফট লিনিং ইন্টেলেকচুয়াল ছিল আমরা বলতে পারি। সেই ভদ্রলোক যখন হঠাৎ করে ধর্ম বিশ্বাসী বা ঈশ্বর বিশ্বাসী হয়ে পড়লেন, স্টিল সেন্টার, উপনিষদে বলা আছে স্টিল সেন্টার, চারপাশে ঘুরতে 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 হঠাৎ করে ওই মধ্যবিন্দুটা, তোমরা কেউ নিশ্চয়ই সাইকেল চালানো দেখেছো, সাইকেলের যে হুইল যখন ঘোরে, ঘুরতে 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 মাঝখানে দেখবে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্ট একদম স্থির হয়। মানে যখন আকাশে আমাদের বাড়ির সিলিং ফ্যানে যখন পাখা ঘোরে, দেখবে মাঝখানে একটা পয়েন্ট আছে যেটা ঘোরে না। এই যে স্টিল সেন্টারের সার্চে এলিয়ট বেরিয়ে পড়েন। চারপাশে পৃথিবী যাই হয়ে যাক না কেন, আমি ঋষির মতো বসে থাকবো, আমার চারপাশের ডিস্ট্রাকশন, চারপাশের নন স্টেবিলিটি আমাকে ইনফ্লুয়েন্স করতে পারবে না। এই ঔপনিষদিক থিওরিতে এলিয়ট ফিরে যান। এলিয়ট নিজে ভয়ঙ্কর রিডার ছিলেন। তোমরা যদি জানো না, আমি তোমাদের জানিয়ে রাখি, টি.এস. এলিয়ট সংস্কৃত পড়তে পারতেন, ল্যাটিন পড়তে পারতেন, ইটালিয়ান পড়তে পারতেন। ওনার যে কোনো কবিতা ভয়ঙ্কর কঠিন হতে, যে এই লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফকো শুরু হচ্ছে দান্তের কয়েকটা লাইন দিয়ে। ওনার যে কোনো কবিতার মধ্যে ওয়েস্টল্যান্ডের মধ্যে সংস্কৃত আছে, দাত্তা, দায়াধ্বম, দামায়াতা, উপনিষদের 3টে ক্যারেক্টার। মানে এলিয়টের লেখা কিন্তু ভয়ঙ্কর অবস্কিওর হয়, ভয়ঙ্কর স্কলারলি হয়, বিকজ হি ইজ আ ভেরি স্ট্রেঞ্জ ম্যান। যখন এলিয়টের 10-15 বছর বয়স, তখন এলিয়ট মহাভারত পড়ে ফেলেছে। এলিয়টের যখন 20-22 বছর বয়স, এলিয়ট ডিভাইন কমেডি, দান্তের লেখা থেকে শুরু করে প্রায় 8 থেকে 9টা ভাষা টি.এস. এলিয়ট বলতে পারতেন। আ ভেরি ট্যালেন্টেড ম্যান, ভয়ঙ্কর স্কলারলি একটা পার্সোনালিটি। তিনি কবিতা লিখছেন এবং সেই কবিতা তো শক্ত হবেই। এবং সেই এলিয়টের একেবারে প্রথম দিককার, মানে আমরা বলতে পারি এই আগুন খেকো এলিয়টের একদম প্রথম দিককার যে লেখা, সেটা হচ্ছে দ্য লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফক। ইট ইজ নট আ লাভ পোয়েম, বাট রাদার ইটস আ পোয়েম অফ ক্রাইসিস। বলো, আমি মোটামুটি ব্যাপারটা ক্রিয়েট করতে পেরেছি কিনা, তোমরা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার। বেশ, এবার কয়েকটা লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফক নিয়ে কয়েকটা ইম্পর্টেন্ট কথা একটু বলে রাখি। এলিয়ট began writing Prufrock
on February 1910, and it was first published in June 1915. Very important year, June 1915. Eliot প্রথম লেখেন proof of, and published in the issue of the Poetry, a magazine of verse. সেখানে প্রথম পাবলিশ হয় এবং এলিয়টকে এই সময় সাহায্য করে এটা পাবলিশ করতে আরেকজন বিরাট বড় মডার্নিস্ট পোয়েট, এজরা পাউন্ড, এজরা ওয়েস্টন লুইস পাউন্ড, বিরাট বড় মডার্নিস্ট পোয়েট, এজরা পাউন্ড, এলিয়ট, ডাব্লিউ.বি. ইয়েটস, এটা সত্যি বিরাট বড় বড় আধুনিক কবি। এবং এই যে অ্যানিমিক জর্জিয়ান পোয়েট্রি, অ্যানিমিয়া মানে কি, রক্তাল্পতা, যে রক্তাল্পতা থেকে ভোগা এই রোমান্টিক ভার্স এবং জর্জিয়ান পোয়েট্রি। জর্জিয়ান পিরিয়ডটা হচ্ছে মডার্নিস্ট পিরিয়ডের ইমিডিয়েট আগে, মানে ভিক্টোরিয়ার পরে জর্জ, কিং জর্জ আর কি রাজা হয়। এই জর্জিয়ান লিরিক্স তার আগের যে ধরনের লেখার যে ধারণা, সেটাকে এই লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফক সম্পূর্ণ আক্রমণ করে এবং পাল্টে দেয়। এই কবিতার মধ্যে এমন কোন লিটারারি অ্যালিউশন নেই যে নেই। দান্তে অ্যালিগিরি, দান্তের পোয়েম, একজন বিখ্যাত ইটালিয়ান রাইটার, মিডল এজ ইটালিয়ান রাইটার, মিডিয়েভাল ইটালিয়ান রাইটার, তার লেখা দিয়ে শুরু হচ্ছে এই কবিতা। এই কবিতার মধ্যে শেক্সপিয়ারের হেনরি দ্য ফোর্থ পার্ট 2, টুয়েলথ নাইট এবং সর্বোপরি হ্যামলেটের ভয়ঙ্কর ইনফ্লুয়েন্স এই কবিতার মধ্যে আছে, আমরা দেখব। এবং 17th সেঞ্চুরি মেটাফিজিক্যাল পোয়েট অ্যান্ড্রু মার্ভেলের লেখার ইনফ্লুয়েন্স, ফ্রেঞ্চ সিম্বলিজম, বিভিন্ন অ্যালিউশন, বিভিন্ন পোয়েটের কবিতার অ্যালিউশন এই কবিতার মধ্যে দিয়ে ব্যবহার করতে 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 কবি গেছেন। ফলে এই কবিতা একটা অদ্ভুত কবিতায় রূপান্তরিত হয়েছে। এই কবিতার মধ্যে একটি কবিতা কেবলমাত্র ভালোবাসার কবিতা নয়, এই কবিতা একটা ভয়ঙ্কর ক্রাইসিসের কবিতা, ঠিক আছে? ফলে প্রুফক, এই প্রুফক কবিতার মধ্যে আমরা কি দেখতে পাই? This poem can be described as a drama of literary anguish. Anguish মানে কি? Anguish. Some mental and physical pain. Yes, mental and physical pain, ভয়ঙ্কর একটা mental এবং physical disturbance, তাকে anguish বলা যেতে পারে। And this poem is a dramatic interior monologue. What is interior monologue? যখন একটা মানুষ নিজেই নিজের ভেতরে যে কথা বলে যাচ্ছে, ইন্টেরিয়র মানে একদম ভিতরের কথা, সাবকনশিয়াসের কথা, যেটা মানুষটা কারোর সামনে বলতে পারছে না, কোনো প্রেসের সামনে বলতে পারছে না, কোনো মিডিয়ার সামনে বলতে পারছে না, বাবাকে বলতে পারছে না, মাকে বলতে পারছে না, ভিতরে ভিতরে বলছে। আমরা প্রত্যেকে বলি আমাদের যন্ত্রণার কথা ভিতরে ভিতরে। এরপর এই যন্ত্রণা, এই অব্যক্ত যে যন্ত্রণা, এটা সামনে আসছে না কিন্তু ভিতরে ঘটছে, সেই যন্ত্রণার বহিঃপ্রকাশ এই কবিতার মধ্যে হচ্ছে। It's a dramatic interior monologue of an urban man. Remember, it's an urban poem, it's a modern poem. একটা আধুনিক শহুরে মানুষের বক্তব্য। Urban man stricken with feelings of isolation and an incapability for decisive action. সে জানে না সে তার প্রেমিকাকে তার ভালোবাসার কথা বলতে পারবে কি পারবে না। হ্যামলেটের মতো, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। করবো কি করবো না, বাঁচবো কি বাঁচবো না, সুইসাইড করবো কি করবো না, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। Whether it is nobler in the mind to suffer the slings and arrows of the outrageous fortune, or by opposing in them to die to sleep. হ্যামলেটের বিখ্যাত সিন, অ্যাক্ট 3 সিন 3, অ্যাক্ট 5 সিন 3, যখন হ্যামলেট ভাবছে যে মৃত্যু সে নেবে কি নেবে না। একটা বিখ্যাত সিনেমার কথা বলেছিলাম, মাইকেল অ্যালমেডার হ্যামলেট, সেখানে এই বিখ্যাত সিনকে দেখানো হয়েছিল যে চারিদিকে একটা শপিং মলের মধ্যে হ্যামলেট গেছে এবং হ্যামলেট ডান দিকে যাবে কি বাঁ দিকে যাবে, সেই শপিং মলের হাতের সামনে একটা ওই শপিং করার যে কার্ট থাকে সেই কার্টটা নিয়ে যাচ্ছে, সে জানে না কোন দিকে যাবে, ডান দিকে যাবে নাকি বাঁ দিকে, এত অপশন চারিদিকে, জানে না সে। এবং চারপাশে দেখতে পাচ্ছি আমরা সোয়ার্জেনেগারের অ্যাকশন ফিল্ম চলছে, AK-51 দিয়ে অনেকগুলো গুলি বেরোচ্ছে। ফলে এই যে AK-51 দিয়ে যে চারিদিকে গুলির যে আর্নল্ড সোয়ার্জেনেগারের সিনটা, দ্যাট ইজ নট অ্যান এক্সটেরিয়র সিন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি অ্যান ইন্টেরিয়র মোনোলগ। ওই মানুষটার হ্যামলেটের মনের মধ্যেও এরকম বুলেট চলছে। এই লাভ সং অফ দ্য জে অ্যালফ্রেড প্রুফকেও এই মানুষটার মধ্যেও এই ইন্টেরিয়র মোনোলগের মধ্যে বুলেট চলছে, ভিতরে ভিতরে সে দগ্ধ হচ্ছে, তার ভিতর পুড়ে যাচ্ছে। It's an interior monologue of an urban man stricken with feelings of isolation, মানে একা হয়ে যাওয়া, alienation and an incapability for decisive action. সঠিক কাজ, সিদ্ধান্ত নিয়ে করব কি করব, বলবো কি বলবো না, বাঁচবো কি বাঁচবো না, সে জানে না।
অনেকেই আমরা জানি না। That is said to epitomize frustration and impotence of the modern individual. Impotence মানে অক্ষমতা, potent নয়, কি করবে সত্যি অক্ষম। এই যে মডার্ন ইন্ডিভিজুয়ালের যে অক্ষমতা, তাকে যে কোনো সময় হিরোশিমা এবং নাগাসাকির মানুষের মতো একটা অ্যাটমিক বোম দিয়ে মেরে ফেলা যায়। এই যে ক্রাইসিস মডার্ন ম্যানের, এটা এই লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফকের মধ্যে রিফ্লেক্টেড হয়েছে and represent the thwarted desires and modern disillusionment. আধুনিক পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাওয়া, কোনো কিছু প্রপারলি অর্গানাইজড ওয়েতে ঠিক থাকছে না, তার কথা সেইটা এই কবিতার মধ্যে রিফ্লেক্টেড হচ্ছে। প্রুফক ল্যামেন্টস his own physical and intellectual inertia. Inertia মানে inertia, E-N-E-R-T-I-A, anyone? Inertia মানে inactivity, that is right, that which is not animate, যেটা জীবন্ত নয়। ভিতরে ভিতরে শারীরিক এবং তার সঙ্গে সঙ্গে বৌদ্ধিক ইন্টেলেকচুয়াল যে স্থবিরতা, ইনঅ্যাক্টিভিটি, সবকিছু শিথিল হয়ে যাচ্ছে, সেইটার কথা তাকে অ্যাড্রেস করার চেষ্টা করছেন প্রুফক। বলো পরিষ্কার কিনা? হ্যাঁ স্যার পরিষ্কার। এখনো পর্যন্ত সবার পরিষ্কার? গোলাপ, পরমানন্দ যা বলেছি সব পরিষ্কার? হ্যাঁ স্যার পরিষ্কার। বেশ, এবার আসছি এই টাইটেলে। এই টাইটেল নিয়ে আমি আগেও বলেছি যে লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফক। অদ্ভুত একটা নাম। যদি আমাদের জিজ্ঞেস করা হয় যে তোমার নাম কি, ছোটবেলার সময় বলে, আমরা দেখবে বলি পুরো নামটা, শ্রীমান অরিন্দম ঘোষ, শ্রী শ্রী পরমানন্দ দেব। আর নিজের নামটা কেন মনে হয় একটু ছোট নাম হয়, একটা বড় করে নামটা বলার চেষ্টা করি। জে এ অ্যালফ্রেড প্রুফক, পুরো নামটা মিস্টার প্রুফক নয়, মিস্টার অ্যালফ্রেড নয়, জে এ অ্যালফ্রেড প্রুফক। নামটা দেখি বুঝতে পারবে যেন এই কবিতার যিনি সেন্ট্রাল প্রোটাগনিস্ট, সে একটা আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। সে নিজের আমিত্বকে প্রতিষ্ঠা করতে চাইছে, এস্টাবলিশ করতে চাইছে, কিন্তু পারছে না। বারবার তার ভিতরে যে ক্রাইসিস সামনে আসছে, এই আমি কি সত্যি পারবো নাকি পারবো না, এটা করতে পারবো নাকি পারবো না, এই যে ভয়ঙ্কর ক্রাইসিস ভেতরে ভেতরে, সেটাকে এস্টাবলিশ করতে গিয়ে লেখক বলছেন দ্য লাভ সং অফ জে অ্যালফ্রেড। আমার তো, তোমার নাম কি? আমার নাম শ্রী শ্রী শ্রীমান অরিন্দম ঘোষ। কি অদ্ভুত নাম, প্রুফ রক। রক মানে পাথর, প্রুফ PROOF, প্রুফ শব্দটা আমরা ইউজ করি। রক প্রুফ মানে যে পাথর মারলেও কিছু হবে না। এই জে অ্যালফ্রেড প্রুফ হচ্ছে এই পাথর মারলেও কিছু হবে না, এরকম একটা অদ্ভুত ডিসেন্সিটাইজ মানুষ। চারপাশের সমাজ, চারপাশের পৃথিবী তাকে এরকম একটা পাথর মারলেও কিছু হবে না, একটা শক্ত আবরণের মানুষে পরিণত করেছে। সে খুলে দেখছে, কেটে দেখছে, ওর যেন অপারেশন টেবিলের মধ্যে রয়েছে। এবং সেজন্যই এই পোয়েম শুরু হচ্ছে এই অদ্ভুত ইথারের রেফারেন্স দিয়ে, লাইক এ পেশেন্ট ইথারাইজড আপন আ টেবল, যেন অপারেশনের মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে সে অপারেশন টেবিলে। সে কেটে দেখছে, আরে এ তো রক প্রুফ, এ তো প্রুফ রক, এ তো ভেতরে কিছু নেই, তো পাথর হয়ে গেছে, পাথর, এ তো মানুষ নয়। এই যে মানুষের পাথর হয়ে যাওয়ার যে কাহিনী, সেটা জে অ্যালফ্রেড প্রুফকের, সং অফ দ্য জে অ্যালফ্রেড প্রুফকে রয়েছে। স্যার প্রুফ মানেটা কি বলেন? প্রুফ ইজ অ্যাকচুয়ালি আ পান, PROOF। প্রুফ মানে কি? প্রুফ মানে বুলেট প্রুফ। স্যার ওয়াটারপ্রুফ, ওয়াটারপ্রুফ ব্যাগ। হ্যাঁ, জল ঢোকে না যেখানে, এখানে পাথর ঢুকছে না, রক্ষা করে, যেটা রক্ষা করে, এটা অ্যাবসলিউটলি প্রোটেক্ট করে। খালি বানানটা আলাদা। ফলে সেই সমচ্চারিত ভিন্নাত্মক শব্দ যাকে আমরা পান বলি, PUN, তার দিকে একটা অ্যালিউশন। তাহলে সেরকম একটা অদ্ভুত মানুষকে নিয়ে এই লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফক লেখা। এবং টাইটেলটাও আমি বারবার বলছি, একটা লাভ সং, দিস ইজ নট আ লাভ পোয়েম, হেন্স ইটস অ্যান আইরনিক্যাল টাইটেল। এটা অ্যাবসলিউটলি আইরনিক্যাল। এবং এই গল্প, এই কবিতা শুরু হচ্ছে যে বিখ্যাত কথা দিয়ে, সেটা হচ্ছে এই কয়েকটা এপিগ্রাফ। এপিগ্রাফ মানে কি, কেউ বলতে পারবে? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড এপিগ্রাফ? স্যার অন্যের জন্য লেখাকে নিজের লেখার মধ্যে ইউজ করা। Right, when we generally use another person's writing in a particular poem or a particular literary piece in order to establish my point, আমার এই লেখার থিমেটিক পয়েন্টের সঙ্গে, স্পিরিটের সঙ্গে সেই লেখা যাচ্ছে।
এবং আমি যখন সেটা প্রথমে ব্যবহার করছি, মাঝখানে ব্যবহার করলে হবে না বা শেষে ব্যবহার করলে হবে না, প্রথমে ব্যবহার করলে বলা হয় এপিগ্রাফ। ঠিক আছে? এবং এই এপিগ্রাফ শুরু হচ্ছে এই বিখ্যাত ল্যাটিন কবিতা দিয়ে, যে কবিতাটা দান্তে তার বিখ্যাত ইনফার্নোতে, আমি জানি ডিভাইন কমেডির 3টে পার্ট ছিল, আগেও বলেছি, ইনফার্নো, প্যারাডিসো এবং পুরগ্যাটোরিও। It's a famous Italian narrative poem, an epic poem written by Dante Alighieri, which published in 1320 and started writing in 1308, 1308 থেকে 1320। বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখা বলে পরিচিত এই ডিভাইন কমেডি মানুষের ইনফার্নো, ইনফার্নো মানে কি? হেল, হেল মানে নরক, নরক যন্ত্রণা ভোগ করা মানুষের যন্ত্রণার কাহিনী এই ইনফার্নোতে বলেছিলেন দান্তে। সেই যে দান্তের ইনফার্নোর কয়েকটা লাইন যেন অ্যাজ ইফ এই যে পুফক সে নরকের মধ্যেই আছে, সেই কয়েকটা লাইন কোট করে এই কবিতা শুরু হচ্ছে। বেসিক্যালি যেটা কোট করেছে তার মানেটা কি? তার মানেটা হচ্ছে, দাঁড়াও আমরা যদি এক সেকেন্ড, এটা মঞ্জু জৈনের বিখ্যাত বই, এখান থেকে আমি এটা তোমাদেরকে দিয়ে দেবো, এটা দেওয়া আছেও, আমি আরেকবার দিয়ে দেবো। এই যে এই যে এই লাইনটা আমরা একবার পড়ি এবং পড়ে এর মানেটা একটু বোঝার চেষ্টা করি। লাইনটা হচ্ছে সিও ক্রেডেসি সে মিয়া রিসপোস্টা ফসি a persona che mai tornasse al mondo questa fiamma staria senza più sose। এই লাইনগুলো দান্তের এই ইনফার্নোতে, ইনফার্নোর বুক নাম্বার, ভার্স নাম্বার 20, 20, 25, 26 এ লাইন নাম্বার 61 থেকে 66 এ বলছে, if I but thought that my response were made to one perhaps returning to the world, his tongue of flame would cease to flicker। এটা কোন কনটেক্সটে বলছে আমাদের এটা বুঝে নিতে হবে। এই এপিগ্রাফটা হচ্ছে রেফার্স টু দ্য মিটিং বিটুইন দান্তে অ্যান্ড গুইডো দা মন্টেফেলট্রো। গুইডো দা মন্টেফেলট্রো কে ছিলেন? হি ওয়াজ অ্যান ইটালিয়ান মিলিটারি স্ট্র্যাটেজিস্ট অ্যান্ড লর্ড অফ দ্য উরবিনো। তিনি একজন ইটালিয়ান মিলিটারি স্ট্র্যাটেজিস্ট ছিলেন এবং তিনি সেই যুদ্ধক্ষেত্রে একজনকে, এই পোপ বোনাফাইস দ্য এইট কে অ্যাডভাইস দিয়েছিলেন রাজার বিপক্ষে যুদ্ধ করার, এবং এই যুদ্ধে রাজা এই পোপের মাথা কেটে নেয় এবং গুইডো ডি মন্টেফেলট্রোকে প্রাণে মেরে দেন। এবং দান্তের যে ইনফার্নো, সেই ইনফার্নোতে অনেকগুলো সার্কেল অফ দ্য হেল আছে, মানে অনেকগুলো হেলের অনেকগুলো সার্কেল রয়েছে। সার্কেল মানে অনেকগুলো বৃত্ত, তার মধ্যে সবচেয়ে খারাপ ভালো ফার্স্ট সার্কেল খুব ভালো, 9 সার্কেল সব থেকে খারাপ। 9 সার্কেল হচ্ছে লিম্বো, যেখানে মানুষের আর কিছু করার থাকে না, LIMBO। তো এই 8 সার্কেল হেলের যে সবচেয়ে খারাপের একটু আগের সাইকেলে এই গুইডো দা মন্টেফেলট্রো, who was condemned to the 8th circle of hell for providing counsel to Pope Boniface the 8th। Boniface the 8th কে রাজার বিপক্ষে বিদ্রোহ করতে যিনি পরামর্শ দিয়েছিলেন এবং একজন মিলিটারি স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করেছিলেন, যিনি এই মুহূর্তে ব্যানিশড অন দ্য 8th cycle of hell। তাদের দুজনের কথা দিয়ে শুরু হচ্ছে এবং সেখানে দান্তে এবং গুইডো দা মন্টেফেলট্রোর কথা দিয়ে শুরু হচ্ছে এবং সেখানে কি বলছেন দান্তে, এবং এই যে কথাবার্তা, এই কথাবার্তাটাই হচ্ছে এই রেসপন্সটা। দিস এনকাউন্টার ফলোজ দান্তেস মিটিং উইথ ইউলিসিস। এর ফলে দান্তে ইউলিসিসকে মিট করবে, মানে অডেশিয়াস, যাকে গ্রিক নাম হচ্ছে অডেশিয়াস, who himself is also condemned to the circle of the fraudulent hell। এর যে 4th সার্কেল, যেখানে ফ্রডিউলেন্সের সার্কেল, সেখানে এখানে ফেলা হয়েছে। এবং একজন বিখ্যাত ক্রিটিক রন ব্যানার্জি তিনি বলেছেন, the epigraph serves to cast ironic light on Prufrock's intent. Like Guido, Prufrock had never intended his story to be told, and so by quoting Guido,
Eliot reveals his view of Prufrock's love song. এই যে ভদ্রলোক, এই যে প্রুফক, ইনি তো নিজের গল্প কাউকে বলতে চান না, ভেতরে ওই জন্য তো ইন্টেরিয়ার মনোলগ ভিতরে করছে। এবং সেখানে ক্রিটিক রন ব্যানার্জি তিনি বলেছিলেন যে এই গুইডো এই কথাগুলো যেগুলো বলেছে আমরা সেগুলো আলোচনা করব, সেইগুলোর মাধ্যমে তিনি বোঝাতে চাইছেন যে প্রুফকের গুইডোর মতো প্রুফকও নিজের গল্প কাউকে বলতে চায় না, তার যন্ত্রণাটা ভিতরেই রাখতে চায়। ফলে এই ইটালিয়ান লাইনগুলোর মানে কি? মানে হচ্ছে ইফ আই বাট থট দ্যাট মাই রেসপন্স ওয়ার মেড টু ওয়ান পারহ্যাপস রিটার্নিং টু দ্য ওয়ার্ল্ড, আমার যে কথা, আমার যে যন্ত্রণা, সেগুলো আমি যদি জানি যে এমন কাউকে বলা হবে যে কোনোদিন পৃথিবীতে ফিরতে পারবে, কারণ এটা তো হেলে, কথাটা তো হেলে হচ্ছে, ইনফার্নোতে হচ্ছে, নরক থেকে তো পৃথিবীতে কেউ ফিরতে পারে না। ফলে গুইডো বলছে যদি আমি জানতাম আমার এই কথাগুলো কোনদিন পৃথিবীতে যাবে, this tongue of flame would cease to flicker, বলছে এই যে জীব যেটা কনস্ট্যান্টলি জ্বলছে, কিসে জ্বলছে? নরকের আগুনে জ্বলছে, তাহলে would cease to flicker, তাহলে সেটা জ্বলা বন্ধ হয়ে যাবে, মানে সম্পূর্ণ মৃত হবে। But since up from these deaths no one has yet returned alive, কিন্তু যেহেতু হেল থেকে কেউ কোনোদিন ফেরত যায়নি, আজ পর্যন্ত এই নরক যন্ত্রণা থেকে কেউ কোনোদিন ফেরত যায়নি, if what I hear is true I answer without fear and being shamed, তুমি আমাকে যা জিজ্ঞেস করবে, দান থেকে বলছে তুমি যা জিজ্ঞেস করবে আমার পাপের সমস্ত বর্ণনা আমি তোমায় দেব, কারণ এই ইনফার্নো বা হেল থেকে কেউ কোনোদিন ফেরত যায়নি। ফলে একটা কনফেশনের যে পয়েন্ট, যে স্বীকারোক্তি করবেন, এই যে লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক একটা স্বীকারোক্তির পোয়েম, অলমোস্ট আ পোয়েম অফ কনফেশনাল পোয়েট্রির মতো এক ধরনের পোয়েম, স্বীকার করবে প্রুফক তার জীবনের সমস্ত যন্ত্রণার কথা, সেইটা এই এপিগ্রাফের মধ্যে দিয়ে বলার চেষ্টা করা হয়েছে। এই এপিগ্রাফ গুইডো দা মন্টেফেলট্রো, একজন ইটালিয়ান মিলিটারি স্ট্র্যাটেজিস্ট এবং লর্ড অফ দ্য উরবিনো এবং দান্তের মধ্যে কথা। এই গুইডো দা মন্টেফেলট্রো পোপ বোনাফাইস দ্য এইথ কে রং কাউন্সেলিং দিয়ে এই হেড অফ দ্য ক্যাথলিক চার্চকে রাজার বিপক্ষে যুদ্ধ করতে বাধ্য করেছিলেন। তার যে মনের যে পাপ বোধ, তার যে খারাপ অ্যাডভাইস, সেটা তিনি কনফেস করতে চান দান্তের কাছে। ফলে এই নরক যন্ত্রণা হয়তো প্রুফক পাচ্ছে প্রত্যেক মুহূর্তে। এই নরক যন্ত্রণার কথা দিয়ে আমাদের কবিতা শুরু। বলো পরিষ্কার কিনা? কঠিন কবিতা, অনেকে কবিতাটা ঠিক মতো পড়ে বুঝতে পারে না, ফলে এই কবিতাটা পড়ে বুঝতে গেলে একটু প্রত্যেকটা লাইনে আমার সঙ্গে থাকতে হবে, একটু ছবিপত্র দেখাবো, সেগুলো একটু দেখতে হবে, নাহলে কিন্তু বোঝা যাবে না। কবিতা শুরু হচ্ছে, একটু আমি বলেছিলাম, let us go then you and I when the evening is spread out against the sky like a patient etherized upon a table। আমি আগের দিনকে বলছিলাম যে রোমান্টিক পোয়েট্রি এবং মডার্ন পোয়েট্রির মধ্যে একটা অদ্ভুত মিল রয়েছে, মানে মিল হচ্ছে কয়েকটা শব্দ যদি তুমি গুলিয়ে দাও তাহলে কিন্তু যে কোনো সময় রোমান্টিক পোয়েট্রি কিন্তু কান, আমার স্যার বলতো রোমান্টিক পোয়েট্রিকে যদি কানটাকে মুলে দাও তাহলে মডার্ন পোয়েট্রি হয়ে যায়। এক্সাম্পল, ঝোড়ো হাওয়া বয়ে গেল রজনীগন্ধা বনে, রজনীগন্ধার বনে ঝোড়ো হাওয়া বয়ে গেল, একটু কানটা মুলে দাও দেখবে মডার্ন হয়ে গেছে। ঝোড়ো হাওয়া বয়ে গেল রজনী দত্ত লেনে, একটা শহরের মধ্যে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং কয়েকটা পাতা উড়ে যাচ্ছে, এটা একদমই রোমান্টিক একটা পিকচার নয়, এটা আনরোমান্টিক পিকচার। ফলে এইরকম একটা অদ্ভুত পিকচার দিয়ে শুরু হচ্ছে এলিয়টের কবিতা। বলছেন লেট আস গো দেন ইউ এন্ড আই, চলো তুমি আর আমি যাই। তুমি আর আমি অনেকেই মনে করতে পারেন প্রেমিক এবং প্রেমিকা। When the evening is spread out against the sky, যখন রাত্রিবেলা আস্তে আস্তে আকাশের উপরে নেমে আসবে, এই দুটো লাইন পড়ে অনেকেই মনে করতে পারে এটা প্রেমের কবিতা। এটা প্রেমের কবিতা নয়, যন্ত্রণার কবিতা। Like a patient etherized upon a table, কার মতো? যেন অপারেশন টেবিলের মধ্যে একটা পেশেন্টকে শুইয়ে দেওয়া হয়েছে। ইথার একটা অ্যানাস্থেটিক এজেন্ট, অজ্ঞান করার জন্য ব্যবহার করা হয়। তোমার নাকে ধরলে তুমি অজ্ঞান হয়ে যাবে, ফরমালিন ধরলে অজ্ঞান হবে, ইথার ধরলে অজ্ঞান হবে। কার সঙ্গে ইভিনিং এর তুলনা করেছেন? লাইক এ পেশেন্ট ইথারাইজড আপন আ টেবল, যেন অজ্ঞান করে টেবিলের মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে, এরকম ইভিনিং। ইভিনিংকে জেনারেলি রোমান্টিক পোয়েটরা কিডস বলো, ওট টু ইভিনিং তোমরা পড়েছো। ইভিনিং এর সঙ্গে নাইটিঙ্গেলের রিলেশন, পাখি রিলেশন, একটা অদ্ভুত রোমান্টিক অ্যাটমসফিয়ার। এই কবিতায় সেই রোমান্টিক অ্যাটমসফিয়ার নেই।
Modernist poetry is the poetry of alienation, frustration, nihilism, agony, pain, যন্ত্রণার কথা বলে। রোমান্টিক পিরিয়ডের মতো মানে আত্মভোলা প্রেমের কথা বলে না। Let us go through certain half deserted streets. Half deserted মানে অর্ধেক ফাঁকা, লোকজন নেই, সেখানে চলে এসছে। চলো আমরা যাই, কোথায় যাই? থ্রু সার্টেন হাফ ডেজার্টেড স্ট্রিটস, এমন রাস্তা যেখানে কোনো লোকজন নেই, লোকপত্র নেই, এরপরে রাস্তায়। দ্য মার্টারিং রিট্রিটস, রিট্রিট মানে পিছিয়ে আসা, যেন কেউ ফিস ফিস করে বলছে যাস না রে, সামনের দিকে গিয়ে প্রেম টেম মানে প্রস্তাব করিস না। অফ মার্টারিং রিট্রিটস, রিট্রিট মানে যুদ্ধে পিছিয়ে যাওয়া, পশ্চাৎপসরণ, পিছিয়ে যা, পালিয়ে যা। Of restless nights in one night chief hotels, আমি আগেই বলেছিলাম one night chief hotel ডিনোট করছে প্রস্টিটিউশন কে, দেহ ব্যবসা। one night এক রাত্রের জন্য, one night stand এক রাত্রের সম্পর্ক। one night chief hotels, চিপ মানে খুবই কম দামি এই সমস্ত হোটেল, শিয়ালদের ওখানে কম দামি হোটেলের রাত্রিবাস। of restless nights in one night chief hotels, মানুষের মানুষের সম্পর্ক কি, মানে প্রেমিক প্রেমিকার সম্পর্কের সঙ্গে দেহ ব্যবসা বা ব্যবসায়ীদের এই যে তুলনা, এর আগে কোনোদিনও 1910-1915 সালের আগে কোনোদিনও ইংলিশ মডার্নিস্ট পোয়েট্রিতে হয়নি। এলিয়ট প্রথমবার করছে। ভালোবাসার কবিতা শুরু হচ্ছে প্রস্টিটিউশনের গল্প দিয়ে। ওয়ান নাইট চিফ হোটেলস, রেস্টলেস নাইটস ইন ওয়ান নাইট চিফ হোটেলস, তারপরে ইমেজারি, অদ্ভুত ইমেজারি। And sawdust restaurants with oyster shells. Sawdust মানে কি? কাঠের গুঁড়ো, কাঠের গুঁড়ো, করাত গুঁড়ো আমরা বলতে পারি। করাত যে কেটে দেয়, তার ফলে যে গুঁড়ো 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 বিভিন্ন জিনিস চারিদিকে ছড়িয়ে পড়ে। একটা অদ্ভুত আধুনিক সভ্যতা, সেই আধুনিক সভ্যতার করাতের যে গুঁড়ো চারপাশে এদিক ওদিক ছিন্ন ভিন্ন হয়ে ছড়ে আছে। আধুনিক লন্ডন সিটি, সেই সিটির মধ্যে এই সডাস্ট রেস্টুরেন্ট, মানে এমন রেস্টুরেন্ট যার মধ্যে এই কড়াতে গুঁড়ো ঢুকে পড়েছে। বুঝতে পারছো, খুব একটা দামি রেস্টুরেন্ট নয়। উইথ ওয়েস্টার শেল, ওয়েস্টার এক ধরনের খাবার, তার ভেতরে একটা পিচ্ছিল এক ধরনের পদার্থ থাকে, এটা লোকে খায়। অনেকটা আমরা বলতে পারি সডাস্ট ওয়েস্টার খেতে হচ্ছে এক ধরনের সামুদ্রিক প্রাণী, আমরা বলতে পারি অনেকটা বলো একটা হচ্ছে ওই স্কুইডের মতো খেতে, SQUID, স্কুইড, পিচ্ছিল পদার্থ। ফলে একটা এমন ইমেজারি পোয়েট ক্রিয়েট করার চেষ্টা করছেন যেটা অনেকটাই নাইটমেয়ারিশ, অনেকটাই দুঃস্বপ্নের মতো। আমি আগের দিনই একটু আগে বলছিলাম যে আমরা এই কবিতাটা পড়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু একটু দেখার চেষ্টা করবো এই বিখ্যাত গ্রাফিক নভেলটা, এটা কবিতার আদলেই বানানো হয়েছে। এই যে গুইডো ডি মন্টেফেলট্রো, এই যে যার কথা, if I thought that my answer were given to one who would ever return to the world, this flame would be still with no further quiver. ফলে এই যে চারপাশে যখন আগুন জ্বলছে, সেখানে গুইডো ডি মন্টেফেলট্রো তার কথা বলছে। এটা দিয়ে শুরু হচ্ছে কবিতাটা, কি দারুণ এঁকেছে দেখো। Let us go then, you and I, when the evening is spread out against the sky like a patient etherized upon a table. এই যে পেশেন্ট শুয়ে আছে টেবিলে, অপারেশনের জিনিসপত্র অপারেশন করা হবে। লন্ডনের রাস্তা, ট্রাম লাইন, আকাশে পাখি উঠছে। যে অ্যালফ্রেড টুফক কবিতা শুরু হচ্ছে, জুলিয়ান পিটার্সের বিখ্যাত আঁকা। এই যে লেট আস গো থ্রু সার্টেন হাফ ডেজার্টেড স্ট্রিটস, রাস্তার মধ্যে কেউ নেই। The martyring retreats of restless nights in one night chief hotel, এই যে দেহ ব্যবসায়ী, এই যে একটা ছোট্ট প্রস্টিটিউটের ছবি এখানে দিয়েছে। And sawdust restaurants with oyster shells, সেখানে এই চারপাশে oyster পড়ে থাকে। oysterের শেল মানে কি, এই ফেলে দিয়েছে oysterের শেল খেয়ে, আর তোলেনি কেউ, আর চারিদিকে sawdust. Streets that follow, এরপরেই বলবে আসবে, streets that follow like a tedious argument of insidious intent, এমন একটা রাস্তা যে রাস্তার মধ্যে কি, এই যে streets that follow like a tedious argument, tedious মানে monotonous, একঘেয়ে, রাইট, একই জিনিস, এমন রাস্তা যেটা একঘেয়ে, চলেছে তো চলেছে, একবার ডান দিকে একবার বাঁ দিকে, আবার ডান দিকে একবার বাঁ দিকে, zigzag road, এমন রাস্তা
that follow like a tedious argument, যেন একটা একঘেয়ে আর্গুমেন্ট করছিল তোমার সঙ্গে তর্কের মতো, of insidious intent, ভিতরে ভিতরে একটা ইনসাইডিয়াস খারাপ কারোর একটা খারাপ একটা ইন্টেন্ট মানে ইচ্ছা রয়েছে, to lead you to an overwhelming question, এটা তোমাকে পৌঁছে দেবে একটা অদ্ভুত ধরনের ওভারওয়েলমিং কোয়েশ্চেন, যে প্রশ্ন তোমাকে আটকে দেবে, যে প্রশ্ন তোমাকে ভাবাবে, ওভারওয়েলমিং একটা ভয়ঙ্কর ধাক্কা দেবে। কি প্রশ্ন? আমরা প্রথমেই এখন আমার মাথায় আসে, এখন আমাদের প্রশ্নটা কি, কোন প্রশ্নের কথা বলছেন এই ভদ্রলোক? যে বলছেন, ও ডু নট আস্ক হোয়াট ইজ ইট, আমাকে জিজ্ঞেস করো না, আমাকে জিজ্ঞেস করো না এটা কি প্রশ্ন, লেট আস গো এন্ড মেক আওয়ার ভিজিট, চলো আমরা যাই এবং আমাদের আজকের যে ভিজিট, আজকে আমাদের যে যেখানে যাওয়ার কথা সেখানে আমরা যাই। আমরা একটু পরেই বুঝতে পারবো যেটা ঘটছে সেটা হচ্ছে এই ভদ্রলোক যে আলফ্রেড প্রুফক, he actually fell in love with an beautiful aristocratic lady, and this man J. Alfred Prufrock, he is now in his mid 40s, প্রায় তার বয়স মধ্য 40-এর কাছাকাছি, মাথার মধ্যে অল্প অল্প টাক গজিয়েছে, আমরা দেখবো, বলবেন লেখক। তিনি একজন অত্যন্ত সুন্দরী মহিলার প্রেমে পড়েছেন, তিনি তাকে বলতে চান সে তাকে ভালোবাসে, সেখানেই সে যাচ্ছে যে বলতে পারবে না। এই যে একটা ইটারনাল প্রোক্রাস্টিনেশন, বলবো কি বলবো না, হ্যামলেটের মতো টু বি আর নট টু বি, এই করবো কি করবো না, এর মাঝখানে দাঁড়িয়ে পড়েছেন এলিয়টের জে আলফ্রেড প্রুফক। কোথায় যাবেন? এই যে কথাটা, এটা রিফ্রেন আকারে, REFRAIN, রিফ্রেন মানে বারবার যে লাইনটা রেকার করে, বারবার এই কবিতার মধ্যে এই লাইনটা রেকার করবে। কোথায় যাবেন? ইন দ্য রুম দ্য উইমেন কাম এন্ড গো, এমন একটা রুমে যেখানে উইমেনরা যায় আর আসে, পার্টি চলছে তো, যাচ্ছে আসছে। And talking of Michelangelo একজন ফেমাস রেনেসাঁস পেইন্টার, রেনেসাঁস পেইন্টারকে নিয়ে কথা বলাটা একটা ফ্যাশনের মধ্যে পড়ছে। এমন একটা সমাজের কথা এলিয়ট বলছেন যেখানে উইমেন কাম এন্ড গো, নারীরা যায় আসে, চারিদিকে পার্টি চলে, এবং নারীরা মাইকেলেঞ্জেলো একজন বিখ্যাত রেনেসাঁস আর্টিস্ট, তাকে নিয়ে কথা বলছে। চলো সেখানে যাই, গিয়ে প্রেম নিবেদনের খেলায় মেতে উঠি। To lead you an overwhelming question, oh do not ask what is it, in the room the women come and go, talking of Michelangelo, এই যে মাইকেলেঞ্জেলোর কথা বলছে, দেখতে পাচ্ছ চারপাশে এই যেটা মাইকেলেঞ্জেলো বিখ্যাত তৈরি করা মূর্তি ডেভিড, তার তৈরি একটা বিখ্যাত স্কাল্পচার, প্রপোর্শনের মানে একটা এপিটম বলে ধরা হয় মাইকেলেঞ্জেলো ডেভিড। চলো এখানে যাই এবং বলি, কিছু চেষ্টা করি। পরের লাইনগুলো, এই বিখ্যাত লাইন, আমার অন্যতম প্রিয় লাইন, এরকম লাইন কোন কবি হয়তো লিখতে পারেন না। The yellow smoke that rubs its back upon the window panes. Yellow fog মানে yellow fog, fog মানে কি? কুয়াশা। yellow fog মানে কি? কুয়াশা। হলুদ কুয়াশা। হলুদ কুয়াশা কখন হয়? হলুদ কুয়াশা তখন হয় যখন ভয়ঙ্কর পলিউশন চারপাশে হয়, তখন হলুদ কুয়াশা হয়, তাই তো? স্মগের মতো, অর্থাৎ পোয়েট এখানে বলতে গেছেন চারপাশটা। শিল্পা কি বলছো বলো? অ্যাসিড বৃষ্টি। শিল্পা বলো। অনেকটা বলতে পারো অ্যাসিড রেনের মতো, ইয়েলো ফগ, চারপাশে কেন ওই মানে একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট, চারপাশে ওই ইন্ডাস্ট্রিয়াল লন্ডন, চারপাশে এত ইন্ডাস্ট্রি, এটা কেন ওই ফগকে ইয়েলো কালার করে দিয়েছে, দ্যাট রাবস ইটস ব্যাক, নিজের পিছনটা দিয়ে যেন ঠেলছে এই ফগটা কোথায়? আপন দ্য উইন্ডো পেন। এর আগে তোমরা কোনোদিন শুনেছো এরকম পোয়েটিক ইমেজারি, যে কাঁচের জানলাকে একটা ইয়েলো কালারের ফগ, একটা হলুদ কুয়াশা এসে ঠেলার চেষ্টা করছে। The yellow smoke that rubs its muzzle on the window panes, muzzle বলতেই গরুর সামনের, মানে গরু খুব যখন ঘাস টাস খায় তার সামনের যে অংশটা লাগিয়ে দেয়, যে মাস্ক লাগিয়ে দেয়, তাকে মাজল বলা হয়। The yellow smoke that rubs its muzzle, তার মুখটাকে বা নাকটাকে ঘষছে এই yellow smoke on the window pane, জানলার ধারে এসে ঘষছে, ভেতরে ঢুকবে বলে। ওই পলিউশন, বাইরের পলিউশন এবং ইন্টেরিয়র পলিউশন এক হয়ে যাবে বলে licked its tongue into the corners of the evening। কি করলো? নিজের ইয়েলো স্মোক, নিজের জিভটাকে বের করে কর্নার্স অফ দি ইভিনিং,
মানে সন্ধ্যের আনাচে কানাচে একটু জিপটা নাড়িয়ে নিল, আরো চারপাশটা অন্ধকার হয়ে গেল। লিঙ্গার্ড আপন দ্য পুলস দ্যাট স্ট্যান্ড ইন ড্রেনস, তবে কি বললো, একটা ওই জলের যে ড্রেন, সেই ড্রেনের উপর যে পুল হয়েছে, সেই পুলের ওখানে খানিকটা গিয়ে ওয়েট করলো। লিঙ্গার্ড মানে হচ্ছে ওয়েট করা, দেরি করা। লিঙ্গার্ড আপন দ্য পুলস দ্যাট স্ট্যান্ড ইন ড্রেনস, ড্রেনের উপরে গিয়ে এলো, ফগ ওয়েট করছে। লেট ফল আপন ইটস ব্যাক দ্য সুট দ্যাট ফলস ফ্রম দ্য চিমনিজ, তাহলে কি করলো, যেভাবে চিমনির ওপর দিয়ে ধোঁয়া বেরোয়, সুট মানে বর্জ্য পদার্থ, ওয়েস্ট, সেরকম ওই চিমনির ভেতর থেকে ধোঁয়ার সঙ্গে সঙ্গে নিজেকে ছেড়ে দিল। স্লিপড বাই দ্য টেরেস, মেড এ সার্টেন লিপ, টেরেস মানে TRRAC, স্যার উচ্চ ছাদ। মানে ছাদের যে তলার যে পোর্শনটাকে টেরেস বলা হয়। স্লিপড বাই দ্য টেরেস, টেরেসের তলা দিয়ে লাফিয়ে, মানে টেরেসের ওপর দিয়ে লাফিয়ে স্লিপ খেয়ে হঠাৎ করে একটা লাফ মারলো, মেরে সার্টেন লিপ। And seeing that it was a soft October night, চারপাশে দেখলো যে এটা একটা সফট অক্টোবর নাইট, সবাই লোকজন আস্তে আস্তে বাড়িতে যাচ্ছে, সন্ধে হচ্ছে। curled once about the house and fell asleep, বাড়ির মধ্যে ঢুকে পড়লো এবং ঘুমিয়ে পড়লো। এটা এখানে মানুষের ডেসক্রিপশন নয়, এটা ইয়েলো ফগের ডেসক্রিপশন। ইয়েলো ফগ that rubs its muzzle on the window panes, জানলায় এসে নাক ঘষছে, সে দুম করে ওপর থেকে লাফ মারলো টেরেস দিয়ে, এসে দেখলো চারপাশে অক্টোবর ইভিনিং, যেন দেখে মনে হয় এটা একটা, এই যে লিপ টিপ দেখে একটা ক্যাটের ডেসক্রিপশন। এলিয়নের খুব ফেভারিট অ্যানিমাল ছিল ক্যাট। বুক অফ দ্য ওল্ড পসম বলে তিনি একটা বিখ্যাত কবিতার বই লিখেছিলেন, যেটা শুধুমাত্র ক্যাটেদের নিয়ে, হ্যাঁ, যেটা বিড়ালদের নিয়ে কবিতার বই। এর আগে কোনো মডার্নিস্ট পোয়েট লেখেননি। ফলে এই যে ইয়েলো ফগের ডেসক্রিপশন অনেকটা বিড়ালদের মতোই ডেসক্রিপশন দেখতে পাচ্ছি, লাইক ক্যাট, অলমোস্ট লাইক আ ক্যাট। এই যে দেখতে পাচ্ছ এর মাসল নড়াচড়া, লাফ মারা, দেখার কায়দা, বলো। স্যার বলছি ফেলাইন ইমেজারি আর কেটের ইমেজারি কি একই? ফ্লাই এর ইমেজারি আর ক্যাটের ইমেজারি তো আলাদা, ডিফারেন্ট। তো আমার এখানে মনে হচ্ছে এখানে ক্যাটের ইমেজারি পোয়েট ইউজ করছে, ঠিক আছে, এটা আমার মনে হচ্ছে। ফ্লাইং বলতে কিসের ইমেজারি বোঝায়? মানে মানে কি বলছো আমি বুঝতে পারলাম না, আরেকবার। ফেলাইন ইমেজারি কি বোঝায়? ফ্লাইং ইমেজারি আলাদা। ফ্লাইং ইমেজারি মানে হচ্ছে যে মানে যেখানে পাখি বা বার্ডস বা ফ্লাই মানে মাছি উড়ছে। ফ্লাইং নয়, আমি যেটা বললাম ফ্লাইন। স্যার ফ্লাইন, FELIGN। FELIGN বলতে কোনো ওয়ার্ড হয় না, FLYING, ফ্লাইং ইমেজারি হবে। হ্যাঁ, আমি এরকম কোনো ওয়ার্ড শুনিনি। FELING, ফ্লিং, না আমি তো শুনিনি। এরকম তো মানে স্যার ওটা স্যার একটা ওয়ার্ড আছে FEIGN, স্যার ফেন। তুমি কি এখান থেকে পড়ছো কোনো জায়গাতে গোলাপ? না স্যার, এক জায়গায় পড়েছিলাম, এটা ফেলাইন। আচ্ছা, ফ্লাইং ইমেজারি, ফ্লাইং ইমেজারি বলতে এই ওড়ার ইমেজারিটা হতে পারে। এই যে let fall upon its back on the shoot that fall from the chimneys, sleep by terrace, টেরেস দিয়ে দুম করে নামলো, নেড়ে সাথে লিপ মানে তো ওড়া, উড়লো, ঝাঁপিয়ে উড়লো। এবং in seeing that it was a soft October night, এবং দেখলো একটা সফট অক্টোবর নাইট, আবার ভেতরে ঢুকে গেল। এটা ফ্লাইং ইমেজারি অফ দ্য ক্যাট বলতে পারো, মানে ক্যাট লাফাচ্ছে। এখানে ফ্লাইং ইমেজারি ইউজ করেছে লেখক ইউজ করে কি? হ্যাঁ বলো স্যার বানানটা ওটা স্যার FELIN, স্যার ফেলাইন মানে স্যার রিলেটিং টু ক্যাট। FLYING, ফ্লাইং, স্যার FELIN। FELIN যেটা কিছু হচ্ছে না, ফ্লাইং তো এই দিস ইজ দ্য ওয়ার্ড। না স্যার, স্পেলিংটা হচ্ছে স্যার FELIN। ও ফেলাইন, ওকে, ক্যাট, অবশ্যই বলতে স্যার রিলেটিং টু ক্যাট। ফেলাইন মানে হচ্ছে রিলেটেড টু দ্য ক্যাট, বোভাইন মানে হচ্ছে রিলেটেড টু, বোভাইন মানে কি? মানে তো স্যার রিলেটিং টু স্যার ডোমেস্টিক অ্যানিমালস। হ্যাঁ, বোভাইন মানে বেসিক্যালি রিলেটেড টু দ্য ডগ বলা যেতে পারে, ঠিক আছে, বোভাইন বা সরি ক্যাটল, স্যার ম্যামলস। তো আমি এবার বুঝলাম ফেলাইন বলতে ক্যাট। হ্যাঁ, ফেলাইন বলতে ক্যাট, আমি এতক্ষণ বুঝতে পারি ব্যাপারটা। বেশ, ফেলাইন ইমেজারি অবশ্যই বলতে পারো, রিলেটেড টু দ্য ক্যাট। স্যার ক্যাটিস যেটা বলছি। ক্যাটিশ, বেশ।
FELINE, ফেলাইন, FELINE। বেশ, আজকের ক্লাসে এত দূরই রাখলাম। এর পরের দিনের ক্লাসে কন্টিনিউ করব, এন্ড ইনডিড देयर উইল বি টাইম। এখান থেকে পরের দিনের ক্লাসে শেষ করে দেবো মোটামুটি। পরের দিন আর একদিন বড় জোর হতে পারে, দুদিনের নেক্সট ক্লাসে কালকেই মোটামুটি জে অ্যালফেট প্রুফ অফ শেষ করে দেবো। এই উইকে মোটামুটি জে অ্যালফেট প্রুফ অফ আর তার সঙ্গে সঙ্গে তোমার কি বলে ওটাকে হলোম্যান, এই দুটো শেষ করে দেবো। ঠিক আছে, বলো। স্যার হ্যাঁ, স্যার বলো। স্যার ইয়েলো স্যার কি কি ইন্ডিকেট করে? ইয়েলো অনেক কিছুকে ইন্ডিকেট করে। এখানে ইয়েলো ইজ দ্য কালার অফ দ্য স্কোয়ালার, SQUALOR, কালার অফ দ্য ড্রেনস, কালার অফ সামথিং দ্যাট ইজ এসেনশিয়ালি ডিস্ট্রাকটিভ, এটা ধ্বংস করা, একটা পলিউশন। স্কোয়ালার মানেটা আমরা দেখে নেব, SQUALOR, স্কোয়ালার। Squalor is a state of being extremely dirty and unpleasant, especially as a result of poverty or neglect. এলিয়টের কবিতা পড়তে গেলে দু তিনটে ওয়ার্ড খুব আসবে। একটা হচ্ছে ইমেজারি অফ দ্য স্কোয়ালর, SQUALOR, আর একটা হচ্ছে আনুই, ENNUI, আনুই, স্টেট অফ দ্য আনুই। আনুই মানে a feeling of listlessness and dissatisfaction arising from a lack of occupation or excitement. এটা এলিয়টের প্রত্যেকটা চরিত্রের মধ্যে আছে। একটা অদ্ভুত মানে চারপাশের পৃথিবীতে কোনো এক্সাইটমেন্ট নেই, কোনো উত্তেজনা নেই, একটা বোরডম, একটা টিডিয়াসনেস, একটা লেথার্জি, ল্যাসিটিউড বলে, ল্যাঙ্গার এক ধরনের। এটা আনুই। আনুই মানে হচ্ছে স্টেট অফ ডিসস্যাটিসফ্যাকশন অ্যারাইজিং ফ্রম ল্যাক অফ দ্য এক্সাইটমেন্ট। মনে থাকবে শব্দগুলো? হ্যাঁ স্যার। বেশ, স্যার হঠাৎ স্যার কেটের ইয়েলো ইমেজারি কেন ইউজ করলো? ক্যাটের, কারণ ক্যাট ইজ আ ভেরি ফেভারিট অ্যানিমাল টু এলিয়ট। এলিয়ট ডগ কে পছন্দ করতেন না, ক্যাট কে খুব পছন্দ করতেন। এলিয়ট সারা জীবন তার বিভিন্ন কবিতার মধ্যে কিন্তু এই ক্যাটের ইমেজারি দেখিয়েছেন। এই যে বুক অফ ওল্ড পসম, বুক অফ ওল্ড পসম, এটা এই যে পসমস বুক অফ দ্য প্র্যাকটিক্যাল ক্যাটস, এলিয়টের নিজের লেখা। এই যে হ্যাঁ, ওল্ড পসমস বুক অফ দ্য প্র্যাকটিক্যাল ক্যাট। এই কবিতা লিখছে ক্যাটদের নিয়ে, এরা কোনোদিনও চট করে দেখা যায় না। এবং এটা ফিমেল অ্যান্ড পেপার থেকে 1939 সালে পাবলিশ হয়েছিল। সো এলিয়টের একটা ফ্যাসিনেশন ছিল টুয়ার্ডস দ্য ক্যাট। এর ফলে এই যে ফগের সঙ্গে ক্যাটের একটা অদ্ভুত মিল, এইটা মানে, এবং বিভিন্ন জায়গাতে আমরা দেখবো এই ফেলাইন ইমেজারি কিন্তু এলিয়ট বিভিন্ন সময়ই বিভিন্ন জায়গাতে ইউজ করেছেন। এটা কেন করেছেন বলো, খুব মুশকিল, কিন্তু মানে হয়তো ওনার মনে হয়েছিল যে এই ক্যাটের মুভমেন্টের সঙ্গে এই ইয়েলো ফগ যেটা জানলায় বারবার ধাক্কা দিচ্ছে, দিয়ে দুম করে তলায় পড়ে যাচ্ছে, এটা কি ইউজ করা যায়? তাহলে এটা কি ইউজ করি একটু। এই চারপাশের এনভায়রনমেন্টটাকে যতটা পারা যায় সুপার ন্যাচারাল, যতটা পারা যায় খানিকটা ডেভিলিশ, একটা খারাপ স্কোয়ালরের অ্যাটমসফিয়ার যাতে ক্রিয়েট করা যায়, সেই প্রচেষ্টাই এলিয়ট বারবার করছে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার ইয়েলো তো স্যার স্যার কালারলেস কেও স্যার ইন্ডিকেট করে? হ্যাঁ, ইয়েলো কালারলেসনেস থেকে ইন্ডিকেট করতে পারে। ইয়েলো একটা আনপ্লেজেন্ট ফিলিং, এটুকু বলতে স্যার পারে। এটা এটা অদ্ভুত স্যার এটা হতে পারে যে কেট যেহেতু লোনলিনেসকে পছন্দ করে, একা একা থাকতে পছন্দ করে, সেই রকম বলতে প্রুফও পারো ক্যাট খুব লোনলিনেস কে পছন্দ করে, সলিটিউড কে পছন্দ করে, এরকম একটা সলিটিউড এখানে ডিনোট করছেন কবি, বলতে পারো। প্রুফোকের ক্লাস্ট্রোফোবিক সিচুয়েশনকে বোঝাচ্ছে এখানে। অ্যাবসলিউটলি, প্রোভোকেটিং ক্লস্ট্রোফোবিক সিচুয়েশন কে বোঝাচ্ছে। ক্লস্ট্রোফোবিয়া মানে হচ্ছে the fear of being completely gulfed by the space, কম জায়গা, মানে কম জায়গার যে ভয়, তাকে বলে ক্লস্ট্রোফোবিয়া, যে ঘরের মধ্যে বন্দি হয়ে যাবে, বেরোতে পারবো না। এই ক্লস্ট্রোফোবিক সিচুয়েশন কে সাজেস্ট করছে, বলতে পারো, অবশ্যই বলতে পারো। বেশ বেশ, সবার মোটামুটি ক্লিয়ার। রেকর্ডটা অফ করি, করে কয়েকটা কথা বলবো।